দর্শক স্বাগত জানাচ্ছি। আমি বোরহানুল হক সম্রাট। আর ৩ দিন পরেই নির্বাচন এবং সেই নির্বাচনে কে জিতবে সেটি নিয়ে নানান ধরনের বিশ্লেষণ আমরা শুনতে পাচ্ছি। এটি খুবই স্বাভাবিক যে আমরা যারা কথা বলি, টকশোর আলোচনা ছাড়াও ব্যক্তিগতভাবে যাদেরকে আমরা কথা বলতে দেখি, তাদের কথা শুনতে শুনতে আপনারা প্রায়ই ক্লান্ত এবং আপনাদের নিজস্ব একটি মতামত তৈরি হয়েছে। এবং যেটি আমি অনেক জায়গাতে শুনেছি যে যারা অনেক বোদ্ধা, তাত্ত্বিক, বিশ্লেষক তাদের চেয়েও আমার গ্রামেগঞ্জের যে মানুষটি তিনি ভোট ভালো বোঝেন এবং বাংলাদেশের রাজনীতির গতিপথ কি সেটিও তার কাছে অনেক বেশি স্পষ্ট। তার জন্য অনেক বেশি লেখাপড়া জানার দরকার হয় বলে অনেকেই মনে করেন না, কারণ অতীতের অনেক কিছুই সেটি প্রমাণ করেছে। আমি সেই প্রেক্ষিতেই কিছু কথা বলতে চাই। যেটি আলোচনা হচ্ছে যে কে জিতবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাকি জামাত, যেহেতু এবার নির্বাচনের মাঠে বাংলাদেশের অন্যতম প্রধান দল আওয়ামী লীগ নেই, সে কারণে এরকম একটি বাস্তবতা তৈরি হয়েছে। এবং এখন এটি বলা খুবই সহজ, নাই বিএনপি জিতবে নাই আওয়ামী লীগ জিতবে, এবং সেই জেতার ভার কোন দিকে বেশি, কোন পাল্লায় ভোট বাড়ছে বেশি, প্রতিদিন কমে যাচ্ছে কোন দিকে বেশি, সেটি নিয়ে নানান ধরনের আলোচনা চলছে। আমি যদি আপনাদেরকে বলি যে বিএনপি বা জামাত তারা কেউই জিতবে না। আসলে জিতবে ২০২৪ সালের শুরু থেকে আজ পর্যন্ত বাংলাদেশের নানান ঘটনা যাদের হাত দিয়ে ঘটেছে, ঘটতে চলেছে, তারা জিতবে। এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ী আসলে সংসদের প্রধান দল কে হবে, প্রধান বিরোধী দল কে হবে, সেগুলোও কিন্তু হয়ে যেতে পারে। এর আগে আমরা গত ৩টি সাধারণ নির্বাচনের সময় যে কথা অনেক বেশি আমরা বলতে শুনেছি যে এই ৩টি নির্বাচনে আওয়ামী লীগ যেভাবে জিতেছে সেখানে ভারতের একচ্ছত্র আধিপত্য ছিল, তাদের নানান ধরনের সহযোগিতা ছিল, যে কারণে আওয়ামী লীগ এভাবে জিতে আসতে পেরেছে। কিন্তু একটি কথা আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এবার যে আমাদের নির্বাচন ঘিরে আন্তর্জাতিক একটি দাবার ছক তৈরি হয়েছে, সেখানে কিন্তু খেলোয়াড় শুধু এখন ভারত নয়। আমরা অনেকে মনে করি ভারত অনেকখানি দুর্বল হয়ে গেছে, কিন্তু ভারত কতখানি কি অবস্থায় রয়েছে সেটি আপনারা হয়তো সামনে বুঝতে পারবেন। নানান আলোচনা থেকে আমি এই ধরনের কথা বলার সুযোগ পেলাম। আমি বলতে চাইছি সেই আন্তর্জাতিক দাবার ছকে এখন খেলোয়াড় শুধু ভারত নয়, সেখানে রয়েছে তুরস্ক, সেখানে রয়েছে পাকিস্তান, সেখানে অবশ্যই চীন, সেখানে রাশিয়া এবং সেখানে অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা। তারা কিভাবে কেমন করে বাংলাদেশের রাজনীতি চলুক সেটি চাইছে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে, সেটি নিয়ে আমি আমার আরেকটি পর্বে কথা বলবো। কিভাবে ভূ রাজনৈতিক কারণে আগামী নির্বাচনটা গুরুত্বপূর্ণ এবং কে কোন দলকে চাইছে, কেন চাইছে, চাইলে তাদের লাভ কি, সেই বিশ্লেষণটা করার চেষ্টা করব। তবে আজকে শুধু এটুকুই বলি যে আপনারা যারা ভাবছেন যে জামাত ১৮০ সিট পাচ্ছে, বিএনপি ১২০ অথবা বিএনপি ২২০, জামাত যতই কথা বলুক ৬০ থেকে ৬৫টার বেশি আসন পাবে না, এই ধরনের কথা বলতে পছন্দ করছেন, তাদেরকে আমি শুধু এইটুকুই মনে করিয়ে দিতে চাই যে এই যে আন্তর্জাতিক দাবার ছকে আমরা পড়ে গেছি এবং যেটি ২০২৪ সালের শুরু থেকে আমাদের উপরে ভর করেছে, সেটির কারণে বলা খুব সহজ নয় যে আসলে কে জিতবে। আমরা খুব দেখছি যে বিস্তীর্ণ মাঠ ভরে গেছে, দক্ষিণ, উত্তর, পূর্ব, পশ্চিম, বিএনপি এবং জামাতের যে সমাবেশ, সেখানে কার লোক বেশি হয়েছে, কার লোক কম হয়েছে, মাঠের কোন কোনটা ফাঁকা ছিল, সেগুলো খুব বেশি বলছি। সচরাচর আমরা এভাবেই বলে থাকি, কিন্তু এই মানুষের উপরই কি নির্ভর করছে আমাদের জাতীয় ভোট? ১২ তারিখ দুপুরবেলা, ১২ তারিখ বিকেল কি শুধু এই মানুষের উপরে নির্ভর করছে বলে আপনার মনে হয়? আমার অন্তত সেটি মনে হচ্ছে না। অন্তত গত প্রায় ৩ দশকের সাংবাদিকতার যে জায়গা থেকে আমার দেখার সুযোগ হয়েছে, সেই জায়গা থেকে আমি আসলে এই কথাটুকু বলার সুযোগ পেয়েছি। তাহলে কি এটি বলবেন যে না তাহলে তো ভোটই দরকার নেই? না, ভোট অবশ্যই দরকার আছে। এবং আমরা এই দাবার ছকের খেলোয়াড়গুলোকে কতখানি খেলতে দেওয়ার পথ তৈরি করে রাখছি, সেটির উপরেই নির্ভর করছে তারা কতখানি খেলতে পারবে। আপনারা যদি একটু দেখেন যে আমরা বলি যে মেটিকুলাস ডিজাইন বা অন্য অনেক কিছু, সেগুলোর ভিত্তিতে শেখ হাসিনা যে সরকার সেটি চলে যেতে বাধ্য হয়েছে, কিন্তু কেউ কি এভাবে ভেবে দেখি যে কতখানি সুযোগ তিনি দিয়েছিলেন, কিভাবে একের পর এক ভুল তিনি করে গিয়েছিলেন, যে কারণে এই আন্তর্জাতিক যারা ছকের মাস্টার
তারা সেই সুযোগগুলো পেয়েছে। তিনি যেভাবে রাশিয়া নিয়ে কথা বলেছেন বা যেভাবে চীনকে নিয়ে কথা বলেছেন, যেভাবে আমেরিকাকে নিয়ে কথা বলেছেন, যেভাবে চীন ভারতের সম্পর্ক মেইনটেইন করার চেষ্টা করেছেন এবং যেভাবে তার দলটি চালানোর চেষ্টা করেছেন, যেভাবে অনিয়মের বিষয়টি তিনি একেবারেই মেনে নিতে চাননি এবং দুর্নীতিগ্রস্ত হওয়ার কারণে তার নেতাকর্মীদের যে অবস্থা তৈরি হয়েছিল সেটি তিনি মানতেই রাজি ছিলেন না। এরকম একটি বাস্তবতা এবং মানুষের ক্ষোভ বিক্ষোভ নানানভাবে সেটি তৈরি হয়েছিল। সেই সুযোগটি যদি কেউ নেয় তাহলে তার কতখানি দোষ। যারা চান বাংলাদেশটা এই সামনে তাদের মতো করে চলবে, ফলে সুযোগ আমরা এর আগেও তৈরি করে দিয়েছি এবং সামনের দিনগুলোতে আমরা কতখানি সুযোগ তৈরি করে দেব সেটার উপরেও আন্তর্জাতিক এই দাবার ছকের খেলোয়াড়রা খুব বেশি তাকিয়ে থাকেন। ফলে আমাদের ভুলগুলো এদেরকে অনেক শক্তিশালী করে, আমাদের অনৈক্য এদেরকে অনেক বেশি শক্তিশালী করে, আমাদের জেদ, আমাদের অস্থিরতা, আমাদের এই সব কিছু মিলিয়ে এই বিষয়গুলোর কারণেই আমরা বারবার পিছিয়ে পড়ি এবং কেউ না কেউ এটি সুযোগ নেয়ার এক চমৎকার প্রেক্ষাপট পেয়ে যায়। যে কারণেই আমি প্রথম থেকেই বলছি যে শুধু ভোটের হিসেব, শুধু মাথা গোনে, শুধু এই তাহাজ্জুদ নামাজ পড়ে অথবা ফজরের নামাজ থেকে লাইনে দাঁড়ানোর উপর ভিত্তি করে 12 তারিখে যে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে জয় পরাজয় নিশ্চিত হয়ে যাবে বলে আমার মনে হয় না। ভালো থাকবেন সবাই।